পাতানো ফাঁদ। কেউ যেন কখনো বলতে না পারে যে এক দরিদ্র দর্জি দুর্দান্ত কাজ করতে পারে না এবং উচ্চ সম্মান অর্জন করতে পারে না। তার যেটা দরকার হলো সেটা হলো সঠিক জায়গায় সঠিক সময় থাকা, এবং সবচেয়ে বেশি জরুরি হলো তার সৌভাগ্যের অধিকারী হওয়া। হান্টার দর্জি ছিল না, সে শিকারীও ছিল না, কিন্তু গরিব, হ্যাঁ সে সেটা অবশ্যই ছিল। সে আর যেটা ছিল সেটা হলো একজন সিভিল অ্যাড্রয়েড দর্জি শিক্ষানবিশ। এখন এই সিভিল অ্যাড্রয়েড দর্জি শিক্ষানবিশ একদিন বেড়াতে গিয়ে একটি গভীর জঙ্গলের ভেতর চলে যায় এবং রাস্তা না জানার কারণে সেখানে হারিয়ে যায়। যা, আমি মনে হয় রাস্তা হারিয়ে ফেলেছি। হ্যাঁ, আমি এক্ষুনি সেটাই বললাম। এবার আমি কি করব? এই, আমাকে জিজ্ঞাসা করো না, আমি এখানে শুধু নিজের কাজ করছি। রাত যত বাড়ল, হান্টার একটু দূরে একটি আলোর ঝলক দেখতে পেল, আর তাই সে অতি সাবধানে সেদিকে যেতে লাগলো। তোমাকে কি আমার সবকিছু বলতে হবে? আমি তোমার কথা গ্রাহ্য করছি না। সেই আলো তাকে একটি কুঁড়ে ঘরের দিকে নিয়ে গেল, যেটা নল খাগড়া দিয়ে বানানো ছিল। সে গিয়ে সেই বাড়ির কড়া নাড়ল। সত্যি? হুম। কে তুমি বাছা, আর তুমি কি চাও? আমি একজন দরিদ্র দর্জি, যাকে রাতের জনহীন প্রান্তর বিস্মিত করেছে। আর যদি আপনাদের এই কুঁড়ে ঘরে আমাকে দয়া করে একটু স্থান দেন তাহলে খুব ভালো হয়। নিজের পথ দেখো বাছা, অপরিচিত কারোর জন্য আমি কিছু করতে পারবো না। দয়া করুন স্যার, শুধু একটা রাতের জন্য দয়া করুন। আমি যেরকম দেখাই সেরকম খারাপ স্বভাবের হলে ভালো হতো। ঠিক আছে, এসো। আর তাই বৃদ্ধ লোকটি হান্টারকে তার কুঁড়ে ঘরে নিয়ে গেলেন, যেখানে তিনি তাকে কিছু খেতে দিলেন এবং তারপরে ঘরের এক কোণে একটা বিছানায় তাকে ঘুমোতে বললেন। আসলে আমার নিজেরই খুব খারাপ লাগছে। তাহলে গাছে শোয়া ভালো, তাই না? সিভিল অ্যাড্রয়েড টেইলর শিক্ষানবিশকে দোলা দেওয়ার দরকার পড়ল না। সে সকাল অবধি মিষ্টি করে ঘুমোলো এবং হঠাৎ এক ভীষণ আওয়াজে জেগে উঠল। কি হয়েছে? হান্টার লাফিয়ে উঠল এবং তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে গেল। সে যখন বাইরে এলো, সে দেখতে পেল একটি বুনো ষাঁড় এবং একটি হরিণ একে অপরের দিকে এমনভাবে ছুটে আসছে যে তাদের পায়ের আওয়াজে মাটি কাঁপছে এবং সেই আওয়াজে বাতাস ভরে উঠছে। দীর্ঘ সময় ধরে দুজনের মধ্যে কে জিতবে তা অনিশ্চিত ছিল। অনেকক্ষণ ধরে হরিণটি তার শিংগুলো দিয়ে তার শত্রুর দেহ পিষে দিচ্ছিল, যার ফলে ষাঁড়টি এক ভয়াবহ গর্জন করে মাটিতে পড়ে গেল এবং হরিণ তাকে আরো আঘাত করতে লাগলো। এরপর হরিণটি হান্টারের দিকে ছুটে গেল। কি এসব? কি এ কি সত্যি? তাই তো দেখছি। সে হান্টারের দিকে ছুটে আসে এবং ভয়ে হতভম্ব হয়ে হান্টার চুপচাপ দাঁড়িয়ে থাকে। হান্টার দু হাত দিয়ে হরিণের শিং দুটো চেপে ধরে এবং এরপর নিজেকে ভাগ্যের হাতে ছেড়ে দেয়। আমার ধারণা এটাই বোধহয় আমার শেষ। যে দেবী আমার কথা বলছো, আমার বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ। আমি তোমার বন্ধু নই। ঠিক আছে। সমস্ত আশা যখন চলে গেল, তখন হরিণটি একটি পাথরের প্রাচীরের সামনে এসে দাঁড়ালো এবং আলতো করে হান্টারকে নামিয়ে দিল। এরপর হরিণটি পাথরের দরজায় শিং দিয়ে এত জোরে ধাক্কা মারল যে সেটি হাঁ করে খুলে গেল। এসব কি? হান্টার বুঝে পেল না সে কি করবে এখন। এই জনশূন্য জায়গা থেকে বের হয়ে আবার মানুষের মধ্যে কি করে ফিরে যাবে সেটা হান্টার কিছুতেই বুঝতে পারল না। যখন সে এইভাবে দাঁড়িয়ে রইল, তখন পাথর থেকে একটি গলা শোনা গেল, যা তাকে ডাকলো। নির্বিঘ্নে এখানে ঢোকো, কোনো কেউ তোমার ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, খুব ভালো দৃশ্য। এবার আমি বাড়ি ফিরে যাব। না, ফিরে যেও না। ঘরের মাঝখানে রাখা ওই পাথরটার উপরে দাঁড়াও
ওখানে সৌভাগ্য আছে। ও ঠিক আছে, ধন্যবাদ বন্ধু। আমি তোমার বন্ধু নই। ও ঠিক আছে। হান্টার সেই কণ্ঠস্বরের কথা মানল এবং পাথরটার উপর উঠে দাঁড়ালো। হেই, তুমি শুনতে পেলে না? ও বলল এখানে এখানে তোমার সৌভাগ্য আছে, এখানে তোমার সৌভাগ্য আছে। হ্যাঁ, এ তো রাজকীয় সম্পদ। হঠাৎ হান্টার ঘরের মেঝেতে রাখা একে অপরের বিপরীত দিকে দুটো কাঁচের বাক্স দেখতে পেল, যা দেখে সে কৌতূহলী হলো এবং উত্তেজিত হয়ে উঠল। সে সেগুলোর মধ্যে একটির কাছে গেল এবং তার ভেতরে দেখতে পেল দুর্গের মতো একটি সুদৃশ্য কাঠামো, যার চারপাশে খামার, আস্তাবল এবং গোলাঘর এবং আরও ভালো জিনিস রয়েছে। সমস্ত কিছু ছোট ছিল, তবে অত্যন্ত যত্ন সহকারে এবং সূক্ষ্মভাবে তৈরি করা হয়েছিল এবং মনে হচ্ছিল একটি নিখুঁত হাতে নির্ভুলতার সাথে কেটে কেটে বানানো হয়েছে। ঘোরো ঘোরো এবং অন্য কাঁচটির দিকে তাকাও। বাহ, উনি খুব সুন্দরী। আপনি জানেন, এক মুহূর্তের জন্য আমি ভেবেছিলাম আপনি বলবেন, দুঃখিত মরিও, আপনার রাজকন্যা অন্য দুর্গে আছে। খুব খারাপ মজা, তাই তোমার কোনো বন্ধু নেই। আমি দুঃখিত। তো অন্য বাক্সের দিকে গিয়ে দেখা গেল অসাধারণ সুন্দরী একটি মেয়ে তার ভেতর ঘুমিয়ে রয়েছে। তার চোখ দুটো বন্ধ ছিল, তবে সে জীবিত ছিল এবং নিঃশ্বাস ফেলছিল। হান্টার অবাক হয়ে সেই সৌন্দর্যের দিকে তাকিয়েছিল। যখন হঠাৎ মেয়েটি চোখ খুলল এবং আনন্দ মিশ্রিত ভয়ে তার দিকে তাকালো। দারুণ ব্যাপার, আমার উদ্ধার নিকটে। দ্রুত দ্রুত আমাকে এই কারাগার থেকে মুক্তি দিন। আপনি যদি এই কাচের বাক্সটির ছিটকিনিটি খুলে দেন, তাহলে আমি মুক্ত হব। তোমার মুক্তি কিভাবে হবে? এই ছিটকিনিটা খুলুন, বুঝেছেন? হ্যাঁ, অবশ্যই। হান্টার দেরি না করে কথা শুনল এবং সঙ্গে সঙ্গে সে কাচের ঢাকনাটি উঠিয়ে বেরিয়ে এসে একটি পাথরের উপর বসল। আমার দীর্ঘ প্রত্যাশিত উদ্ধারকর্তা, দয়াময় আপনাকে আমার কাছে পাঠিয়েছে আমার সব দুঃখের অবসান করতে। মানে ঠিক বুঝলাম না। ওয়াও, ঠিক আছে, আমি আবার চেষ্টা করছি। আমার দীর্ঘ প্রত্যাশিত উদ্ধারক, মহাবিশ্ব আপনাকে আমার দিকে পরিচালিত করেছে এবং আমার দুঃখের অবসান ঘটিয়েছে, আর আপনি... হ্যাঁ, আমি বুঝেছি। আপনি কি আমাকে আমার কথাটা শেষ করতে দেবেন না? আমি সেই রাজকন্যা যে এই কাচের বাক্সের ভেতর বছরের পর বছর ছিল। আমাকে আমার কথা শেষ করতে দিন। দুঃখিত, আপনি বলুন। আপনি আমার স্বামী, এটা স্বর্গ থেকেই মনোনীত হয়ে এসেছে, আর আপনার জীবন আনন্দে কাটবে আমার ভালোবাসা পেয়ে, এবং পৃথিবীতে প্রচুর ধন সম্পত্তির অধিকারী আপনিই হবেন। আপনি বসুন আর শুনুন আমার সারা জীবনের গল্প। ঠিক আছে। আমি একজন রাজকন্যা। আমি যখন যুবতী ছিলাম তখন আমার বাবা মা মারা যান এবং তাদের শেষ ইচ্ছায় আমার বড় ভাইয়ের কাছে রেখে যান, যার ভালোবাসায় আমি বড় হয়েছি। তবে এক সন্ধ্যায় সমস্ত কিছু বদলে যায় যখন এক দুর্ঘটনা কবলিত ব্যক্তি আমাদের দুর্গে আসে এবং অন্য জায়গায় যেতে না পারার অজুহাতে রাতে আশ্রয় প্রার্থনা করে। আমার দাদা তাকে অনুমতি দিয়েছিল, কিন্তু যখন রাত হলো এবং আমি ঘুমিয়ে পড়তে যাচ্ছিলাম, তখন দেখলাম সেই ব্যক্তি আমার ঘরে ঢুকছে। সুন্দরী রাজকন্যা, আমি একজন জাদুকর, আর আমি আমার হাত এবং হৃদয় আপনাকেই প্রদান করতে চাই। আপনি আমার ঘরে ঢোকার সাহস কি করে পেলেন? আমি জাদুবিদ্যা এবং বিশেষ প্রতারণাকে ঘৃণা করি। চলে যান এখান থেকে, আর এই মুহূর্তে আমাদের দুর্গ ছেড়ে চলে যান।
কিন্তু এতে জাদুকর খুব রেগে গেলেন এবং তিনি ঘোষণা করলেন তিনি প্রতিশোধ নেবেন। আমি তোমার গর্বের জন্য তোমাকে শাস্তি দেব রাজকন্যা, আর তোমার ভাইকেও শাস্তি দেব। অ্যাব্রাকেডাব্রা, গিলি গিলি হো। বিশেষ করুন মন্ত্রটি হাস্যকর ছিল কিন্তু কাজ করে। সেই মুহূর্তে আমি নিজের জ্ঞান হারিয়ে ফেলি, আর যখন আমার জ্ঞান ফিরল আমি দেখলাম এই কাচের বাক্সে আটকে গেছি। এখন এখানে পচো অহংকারী নারী। আর আমি তোমার ভাইকেও এক হরিণে পরিণত করেছি এবং শক্তিশালী ষাঁড় হিসাবে প্রতিদিন তার সাথে লড়াই করব, যতক্ষণ না সে আমার কাছে আত্মসমর্পণ করে এবং তোমাদের দুর্গ আর তার সাথে থাকা সমস্ত কিছুকে ধ্বংস করে অন্য ওই কাঁচের বাক্সে বন্ধ করে দিয়েছি। তোমাদের লোকেদের ধোঁয়ায় পরিণত করেছি এবং কাঁচের বোতলে আবদ্ধ করেছি। তারপর সে অদৃশ্য হয়ে যায় এবং আমাকে এখানে ছেড়ে চলে যায়, আর আমি ঘুমিয়ে পড়ি। সৌভাগ্যবশত আপনি এসেছেন। আমাকে সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন বাকি কাজগুলো করতে হবে। তুমি এখন যা যা বললে সে ব্যাপারে আমার কোনো ধারণা নেই, কিন্তু এটা আমার কাছে কবিতার মতন মনে হলো বন্ধু। আমি আপনার বন্ধু নই। ঠিক আছে। আমি তোমার হবু স্ত্রী। বোকা কোথাকার। আর তারপর হান্টার এবং রাজকন্যা জাদু মন্ত্র দিয়ে সেই আবদ্ধ জায়গা থেকে বাক্স ও বোতল নিয়ে বেরিয়ে আসলো এবং হরিণটিকে খুঁজে পেল, যে আবার তার ভাইয়ে পরিণত হয়েছে। দাদা! বোন আমার, এই যে তুমি ষাঁড়টা দেখতে পাচ্ছ না, এটাই সেই ম্যাজিশিয়ান। হঠাৎ এক ঝলমলে আলোর সাথে বাক্সের ঢাকনাটি খুলে গেল। দুর্গ, ঘরবাড়ি এবং খামার, দালান যা যা আবদ্ধ ছিল সব নিজেদের বড় করলো এবং তাদের স্বাভাবিক আকার ধারণ করলো। বোতলের ছিপি খুলে গেল এবং নীল ধোঁয়া বেরিয়ে এলো এবং সেগুলো থেকে জীবিত পুরুষ ও মহিলা পরিণত হলো এবং সবাই নিজেদের পরিচয় ফিরে পেল। ও দাদা, অভিশাপ থেকে অবশেষে মুক্ত হলাম। আমরা এখন মুক্ত। ওই মানুষটিকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এখন আমার কথা রাখার সময় এসেছে। আর তাই রাজকন্যার হাত ভাগ্যবান সিভিল অ্যাড্রয়েড টেইলর শিক্ষানবিশকে দেওয়া হলো। সে এতটাই খুশি হলো যেটা সে এর আগে কোনোদিন স্বপ্নেও ভাবেনি। হান্টার, রাজপুত্র এবং রাজকন্যা একসাথে রাজ্য শাসন করছিল এবং নিশ্চিত করেছিল যে কখনো কোনো জাদুকর যেন তাদের রাজ্যে প্রবেশ করতে আর না পারে। আর তাই শুরুতে আমি যা বলেছিলাম, কেউ যেন কখনো বলতে না পারে যে দরিদ্র দর্জি বা এরকম কোনো মানুষ মহান কাজ করতে পারে না বা উচ্চ সম্মান অর্জন করতে পারে না। তার প্রয়োজন হলো সঠিক জায়গা এবং সঠিক সময়, এবং সবচেয়ে বেশি জরুরি তার সৌভাগ্যের অধিকারী হওয়া।